হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ নিতে চলেছি। স্যার, সিএ ক্যারিয়ার সম্বন্ধে, সিএ এর ক্যারিয়ার অপরচুনিটি, সিএ করতে কি কি যোগ্যতা লাগে এবং আসলে সিএ প্রফেশনটা বিষয়ে পুরাটা বিস্তারিত আজকে ইন্টারভিউতে বলবেন। সো আমরা দেরি না করে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ আমাকে এরকম সবার সঙ্গে আমার অনুভূতি বা সিএ প্রফেশন সম্পর্কে কথা বলার জন্য। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের সামনে। আমি খুবই সাধারণ একজন মানুষ, খুব বেশি বলার মতো কিছু আমার ক্যারিয়ারে নাই। আমি সর্বশেষ লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বিবিএ এমবিএ মেজর ইন অ্যাকাউন্টিং। তারপরে 2006 এর অক্টোবরে আমি সিএ পড়তে আসি আইসিবিতে। আমার ফার্ম হচ্ছে আকনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সো সেখান থেকে আমি এট দ্য ফার্স্ট সিটিং সিএ তিনটা লেভেল পাসের সময় তিনটা লেভেলই আমি একবারে পাস করেছি। 2008-এ আমার ফাইনাল পরীক্ষাটা থাকে এবং 9 এর জানুয়ারিতে আমার রেজাল্ট হয়, বাট আই হ্যাড টু ওয়েট ফর 9 মান্থস টু বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কারণ আমার আর্টিকেলশিপে তখনও 9 মাস বাকি ছিল। এরপরে আমি ফার্মে ম্যানেজার হিসেবে জয়েন করি। তারপরে 2011 সালের অক্টোবর মাসে আমি বাংলাদেশের যে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, ইসলাম ব্যাংক ইবিএল পিএলসি, সেখানে আমি জয়েন করি এক্সিকিউটিভ হিসেবে, এবিপি। দেন আমি ওখানে 11 বছর আমার ক্যারিয়ার ছিল। আমি লাস্টে হেড ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং হিসেবে ওখান থেকে চাকরি শেষ করে আমি আবার ফার্মে, যেহেতু প্র্যাকটিস করার ইচ্ছা, সো ফার্মে আবার ব্যাক করি। সো কারেন্টলি আমি আকনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সিএ ফার্মে ডিরেক্টর অডিট অ্যান্ড অ্যাসুরেন্স হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি একটু লেখালেখি করি। সো সিএ প্রফেশনকে ম্যাস পিপুলের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রথমে লেখালেখি শুরু করি। সিএ প্রফেশন নিয়ে আমার 4টি বই আছে: সিএ কেন পড়বো, সিএ কিভাবে পড়বো, সিএ জীবনের গল্প এবং ক্যারিয়ার ইন সিএ। সো এই ব্যস্ততার পাশাপাশি টুকটাক লেখালেখি করি। তো এটাই আসলে সংক্ষেপে আমার পরিচয়। জি স্যার, আপনার পরিচয়টা আমরা জানতে পারলাম। আপনি বেশ প্রসিদ্ধ একজন মানুষ, যে এত সিএর মতো এত ব্যস্ততার পরেও আপনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। স্যার, আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে, সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে আসলে কি বোঝায়? সাধারণ মানুষ কিভাবে বুঝবে আসলে সিএটা কি? পুরো ব্যাপারটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজড প্রফেশনাল ডিগ্রি, এবং বিজনেস এডুকেশনের লাইনে প্রফেশনাল ডিগ্রির মধ্যে যত প্রফেশনাল ডিগ্রি ওয়ার্ল্ডে আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে আসলে যেটা বোঝায়, যেমন দেশের বিভিন্ন, বিশেষ করে আমাদের দেশের যদি আমি কোম্পানি আইনের কথা বলি, কোম্পানি আইন হচ্ছে আমাদের দেশের কোম্পানিজ অ্যাক্ট 1994। এই কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী সবাই একটা অর্গানাইজেশনের বুকস অফ অ্যাকাউন্ট মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অডিট করতে পারে না। এই অডিট করার ক্ষমতা একমাত্র এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টেরই আছে। সো চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই শুধু স্ট্যাটিউটরি বা এক্সটার্নাল অডিট যে কোনো অর্গানাইজেশনে করতে পারে। এইটা একদম এক্সক্লুসিভ ফর দেম, এটা অন্য কেউ করতে পারে না। আর সিএ প্রফেশন অন্য যে কোনো প্রফেশনের তুলনায় সিএ প্রফেশনের যে আলাদা বিশেষত্ব, সেটা হচ্ছে তার 3 ইয়ার্স আর্টিকেলশিপ। এখন অবশ্য বিভিন্ন ক্যাটাগরি ভেদে 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স, আবার যারা এইচএসসি করে সিএ পড়তে আসে তাদের আছে আবার 4 ইয়ার্স আর্টিকেলশিপ। সো অ্যাভারেজ হচ্ছে নর্মালি 3 ইয়ার্স আর্টিকেলশিপ। এই 3 ইয়ার্স আর্টিকেলশিপটাই হচ্ছে আসলে সিএ প্রফেশনের ম্যাজিক। কারণ আমরা একাডেমিক যে লেখাপড়া করি, এখানে অধিকাংশ হচ্ছে তাত্ত্বিক, মানে থিওরিটিক্যাল জ্ঞান। সো এখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পাই না। সিএ পড়তে এসে আমরা একটা একটা ফার্মে আর্টিকেলশিপ নিয়ে আমরা বিভিন্ন অর্গানাইজেশন অডিট করি, বিভিন্ন ম্যানেজমেন্ট অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে থাকি। সো সেটার মাধ্যমে কি হয়, একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, তার ট্যাক্স, ভ্যাট ম্যানেজমেন্ট সে কিভাবে করে, তার বুকস অফ অ্যাকাউন্ট সে কিভাবে প্রিপেয়ার করে, ফিনান্সিয়াল ট্রানজেকশনটা কিভাবে এক্সিকিউট করে, সহজ কথা হচ্ছে ওভারঅল একটা কোম্পানি কিভাবে অপারেটেড হয়, এইটা রিয়েল লাইফ আমরা সিএ প্রফেশনের এই 3 ইয়ার্স আর্টিকেলশিপ থেকে পেয়ে থাকি। এটার মাধ্যমে কি হয়, আমরা যখন চাকরিতে যাই তখন ডে 1 থেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ইভেন সিএ পাস না করলে সিসি কমপ্লিটেড একজন পার্টলি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেও কিন্তু
ডে ওয়ান থেকে কন্ট্রিবিউট করে। কিন্তু আমরা একাডেমিক রেজাল্ট করে যদি একাডেমিক ডিগ্রি নেওয়ার পরে যদি কোনো চাকরি করতে যাই, আমরা কিন্তু যেই ডেলিভারিটা দিতে পারি না। আমাকে কি করতে হয়, যে কাজটা আমাকে দেয়া হয় ওই কাজটা প্রথমে আমাকে হাতে কলমে দেখতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, তারপরে আসলে আমাকে ডেলিভারিটা দিতে হয়। সো আমাকে বিভিন্ন ট্রেনিং প্রসেসের মধ্যে রাখে, তো তারপরে আমরা আসলে ডেলিভারিটা দিতে পারি। কিন্তু সিএ প্রফেশন যেহেতু আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার পাই, এই প্র্যাকটিক্যাল এক্সপোজারের মাধ্যমে ডে ওয়ান থেকে আমরা একটা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে পারি। সো খুব সহজেই সে বিভিন্ন ইন্টারনাল কন্ট্রোল উইটনেস, ট্যাক্স ভ্যাট প্ল্যানিং এর ক্ষেত্রে ভালো ভালো ডিসিশন দিতে পারে, অ্যানুয়াল রিপোর্টে সে কন্ট্রিবিউট করতে পারে। এটার মাধ্যমে সে খুব দ্রুতই কিন্তু টপ ম্যানেজমেন্টের নজরে আসতে পারে এবং অর্গানাইজেশনে একটা ভালো অবস্থায় নিজেকে খুব অল্প সময়ের মধ্যেই নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ স্যার, আপনাকে এত সুন্দর করে সিএ ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, যে সিএ ক্যারিয়ার অপরচুনিটিটা আসলে কেমন, অর্থাৎ সিএ যদি একজন স্টুডেন্ট হয় তাহলে সে কি কি সুযোগ সুবিধা পেতে পারে? সিএ দের আসলে ক্যারিয়ার অপরচুনিটি হিউজ। হিউজ মিন্স কোন পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে বা কোন পার্টিকুলার নেচার অফ অর্গানাইজেশনে তার জবটা সীমাবদ্ধ না। সে চাইলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দ্যাট মিনস এনজিও, যে কোনো জায়গায় সে চাইলে কাজ করতে পারে। এবং এখন আমরা জানি এখনকার প্রেক্ষাপটে কোন অর্গানাইজেশনের তার যে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা তার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট ছাড়া আমরা একটা অর্গানাইজেশনকে এখন চিন্তাই করতে পারি না। সো এই একটা অর্গানাইজেশনের বিশেষ করে এই দুইটা ডিপার্টমেন্টে কিন্তু এই সিএরা একটা লিডিং রোল প্লে করে থাকে। তো সিএ হয়ে আমি যেমন কর্পোরেট লাইফে গিয়ে জব করতে পারি, অনেকে আছে যে চাকরি করতে চায় না, সে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে চায়, তাহলে সে কি করতে পারে, সে চাইলে কোন একটা এক্সিস্টিং সিএ ফার্মে পার্টনার হিসেবে জয়েন করে সে প্র্যাকটিস করতে পারে, অথবা নিজে একটা সিএ ফার্ম খুলে সে প্র্যাকটিস করতে পারে। আবার অনেকে আছে যে বিভিন্ন ট্রেনিং এর সঙ্গে নিজেকে জড়িত রাখতে পারে, যে ট্যাক্স ভ্যাট, তারপর আইএস আইএফআরএস যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ডের উপরে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামে সে কন্ডাক্ট করতে পারে। যেমন আমাদের আইসিএবি থেকে, সিএ ইনস্টিটিউট থেকে বিভিন্ন ধরনের সারা বছর ধরে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অফিসারদেরকে অফার করা হয়, এবং সেখানে ট্রেনার হিসেবে কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই একটা লিডিং রোল প্লে করে থাকে। তারপরে সে চাইলে টিচিংও করতে পারে। যেমন আমার কথাই যদি বলি, আমি আমার ব্যস্ততার পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নেই। এরকম আমাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেক প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে তারা বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের যে স্পেশালাইজড কোর্সগুলা, যে ফিনান্সিয়াল রিপোর্টিং, অ্যাকাউন্টিং, তারপরে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ট্যাক্স ভ্যাট, কাস্টমস ডিউটি, এইগুলোর উপরে, বা কোম্পানি লস বা আদার যে কমার্শিয়াল ল গুলো আছে, এগুলোর উপরে কিন্তু তারা চাইলে বিভিন্ন জায়গায় ক্লাস নিতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রে আসলে এই স্পেশাল কোর্সগুলোতে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো চাহিদা রয়েছে। সো সে চাইলে সেটাও করতে পারে, অথবা আমাদের আইসিএবি তে যে 3টা লেভেলে যে ক্লাস হয়, সেই ক্লাস গুলাতেও সে টিচার হিসেবে কন্ট্রিবিউট করতে পারে। সো ভিউয়ার্স, আশা করছি সবাই বুঝতে পারছেন আসলে সি এর ক্যারিয়ার অপরচুনিটিসটা কত ব্রড হতে পারে। সো স্যার, সিএ প্রফেশনের আর্নিং সম্বন্ধে যদি একটু আইডিয়া দিতেন। সবারই মোটামুটি প্রশ্ন থাকে আসলে সিএ হলে আসলে কেমন আর্নিং করা যায়, একটু যদি বলতেন। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, তো বাংলাদেশে যত প্রফেশনাল ডিগ্রি আছে, অ্যাক্রস অল প্রফেশনাল ডিগ্রিজ, সিএ পাস করে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে টাকা ইনকাম করে, এইটা কোনো প্রফেশনাল ডিগ্রি দিয়ে আর্ন করা সম্ভব না। অনেক প্রফেশনাল ডিগ্রি, অনেক প্রফেশনালস আছে, তারা যখন অনেক প্রফেশনাল অনেক পরে গিয়ে, বিশেষ করে যখন মাথায় চুল পাকে, তখন তার আর্নিং শুরু হয়। সো ওই আর্নিংটা উনি আসলে আর্ন করে, কিন্তু উনি ভোগ করতে পারে না। এটা হয়তো ওনার ছেলে মেয়ে বা নাতি নাতনিরা ভোগ করে। অনেক সময় তার অর্জিত ওই সম্পদ দিয়ে অনেকে কেওয়াজও করে। বাট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে একদম খুব ব্যতিক্রম ছাড়া সে 6 ডিজিটের স্যালারি দিয়ে তার কর্পোরেট ক্যারিয়ার বা তার চাকরি জীবন শুরু করতে পারে। সো 6 ডিজিটের স্যালারি এবং উইথ আ কার, একটা ফুল টাইম কার সে তার ফ্যামিলি ইউজ করার জন্য, এটা খুব কমন। যেমন কিছুদিন আগে আমার সঙ্গেই
কাজ করতো একটা ছেলে, জাস্ট পাশ করলো, পাশ করার 1-1.5 মাসের মধ্যে সে 1.5 লক্ষ টাকায় দেশের একটা নামকরা গ্রুপে জয়েন করেছে। সো সিএ পাস করলে আসলে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সিএ পাস করলে আপনি 6 ডিজিটের স্যালারি দিয়ে আপনার কর্মজীবন শুরু করবেন। সো জীবনের শুরুতে আর্ন করে আপনি আপনার নিজের যদি অনেক অপূর্ণ চাহিদা আছে, যেটা আপনি নিজে লাইফে পান নাই, সেটা আপনি আপনার সন্তানদের জন্য পূরণ করতে পারবেন। বাবা মাকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারবেন, আত্মীয় স্বজনকে দেখতে পারবেন, ফ্যামিলি নিয়ে দেশ বিদেশে ঘুরতে যেতে পারবেন। ইভেন আপনার যে আর্নিংস, এই সৎ পথে আর্ন করে আপনি আপনার সমাজের, আপনার পরিচিত বা সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ, তাদেরকেও আপনি হেল্প করতে পারবেন। সো সিএ পাস করলে আসলে আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। বাট আবার যদি সিএ পাস নাও করা হয়, পার্টলি পাস করে বা সিসি কমপ্লিট করেও কিন্তু অনেকে অনেক ভালো পজিশনে আছে, কারণ ওই প্র্যাকটিক্যাল এক্সপোজার, সে ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং, অডিটিং স্ট্যান্ডার্ডের প্র্যাকটিক্যাল এক্সপোজার পেয়ে সে আসলে একটা কোম্পানিতে ভালো কন্ট্রিবিউট, অনেক কোম্পানিতে সিএফও পাওয়া যাবে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, বাট কোর্স কমপ্লিটেড, সিসি ডিগ্রি দেওয়া। সো সিএ দের আসলে চাকরির ক্ষেত্র যেমন ব্যাপক, এবং তারা খুবই হ্যান্ডসাম স্যালারিতে তাদের কর্মজীবন শুরু করতে পারে। তাহলে আমরা জানতেই পারলাম আসলে সিএ প্রফেশন থেকে কি কি পরিমাণে আসলে আর্নিং করার সুযোগ রয়েছে। স্যার, এবারে আসলে আমরা আপনার সিএ হওয়ার গল্পটা জানতে চাই। আপনি ইউনিভার্সিটি লাইফে আসলে হঠাৎ করে সিএ তে আসলেন নাকি আগে থেকে চিন্তা করেছিলেন, বা সিএ জার্নিটা আসলে আপনার জন্য কেমন ছিল? আমার সিএ জার্নিটা যদি বলি, আমি এইচএসসি তে আসলে যশোর বোর্ড থেকে, তখন যশোর, বরিশাল এবং খুলনা বিভাগ একসঙ্গে ছিল, যশোর বোর্ড থেকে আমি কমার্সে 5th প্লেস করি। তো তখন আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা যে আপনি বড় হয়ে কি হতে চান। তখন আমি বলেছিলাম যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। সো আমার আসলে ওই এমটাই ছিল। পরে ভর্তি পরীক্ষায় প্রথম 20 জনের মধ্যে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমি অ্যাকাউন্টিং, আমার প্রিয় কোর্স যেহেতু ছিল, অ্যাকাউন্টিং এ আমি মেজর নিয়ে বিবিএ শুরু করি। সো থ্রু আউট মাই বিবিএ এন্ড এমবিএ আমার রেজাল্টটা খুব ভালো ছিল, প্রথম 2-3 জনের মধ্যে রেজাল্ট ছিল, বাট লবিং এর অভাবে আমি আসলে টিচার হতে পারি নাই। সো এইটা একটা রিজন। সো তখন মনে হলো যে না, আমার মনে হয় একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়া উচিত। সো ঢাকা ইউনিভার্সিটি ছাড়া যে কোনো জায়গায় আমি টিচার হতে পারতাম, বা ওই দিকে আর ট্রাই করি নাই। আমি সিএ পড়তে আসি। ইনফ্যাক্ট আমি যখন 4th ইয়ারে পড়ি, তখন দেখলাম যে আমি যেহেতু আমার রেজাল্টটা 2-1 জনের পরেই আছে, একদম ফার্স্ট না আমি, তো তখনই আমি বুঝলাম যে এমনি আসলে লবিং করবে লোকজন, তারপরে যেহেতু আমি ফার্স্ট হচ্ছি না, সো আমার পক্ষে আসলে আমার যে ফার্স্ট যে এম, ইউনিভার্সিটি টিচার হয়, এটা আসলে ফুলফিল করা আসলে সহজ হবে না। সো এইটা চিন্তা করেই আসলে মূলত আমার সিএ পড়তে আসা। তো আমি এমবিএ করেই সিএ পড়তে আসি। আমি যখন এমবিএ করি, এমবিএ করার সময় আমার সিএ ইনস্টিটিউটের সিলেবাসের সঙ্গে মিলিয়ে যে কোর্সগুলো, আমাদের তখন 3টা সেকশন হয় এমবিএ তে, সো যে সেকশনের কোর্সগুলো আমার সিএ এর সঙ্গে মিল, সেইগুলো কে কনসিডার করে আমি আমার সেকশন চয়েস করি। তো সেভাবে আমি এমবিএটা শেষ করি। এমবিএটা শেষ করে আমি ইন্টার্নশিপ করি, যেহেতু আমার সিএ পড়ার ইচ্ছা, আমি ইন্টার্নশিপ করি সিএ ফার্মে। সিএ ফার্মে ইন্টার্নশিপ করে দেন আমি আমার আর্টিকেলশিপটা শুরু করি। এভাবে আসলে আমার সিএ পড়তে আসা। বাট একটা জিনিস আমি এখানে বলতে চাই, অনেকে হয়তো বলতে পারে যে তাহলে তো আপনার লাইফের যে প্রথম ইচ্ছা, আপনি টিচার হতে চেয়েছিলেন, সেটা তো হতে পারলেন না। তা আমি সবসময় আমি একটা জিনিস চেষ্টা করি অনেস্টলি লাইফ লিড করার জন্য। এটা আমাকে যারা আমার সারাউন্ডিংসে যারা আছে তারা জানে। তো আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আল্লাহ, আমার যে ইচ্ছা ছিল আমি টিচার হতে চাই, এইটা আমার আসলে তাহলে তুমি কিভাবে পূরণ করবা? তো আসলে আল্লাহ, বলা হয় যে উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো আমার যেটা হয়েছে, আমি সিএ ইনস্টিটিউটে 3 লেভেলেই ক্লাস নেই সিন্স 2010। আমি সিএ পড়ার কারণে যেটা হয়েছে, আমি এখন আমার স্টুডেন্টের ক্লাসে যেভাবে প্র্যাকটিক্যাল এক্সপোজার দিয়ে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তাদেরকে ক্লাসটা নিতে পারি, এরকম প্রাণবন্ত ক্লাস আমি যদি ওই সময় টিচার হয়ে যেতাম, আমার পক্ষে সম্ভব হতো না, কারণ এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা তো আমার থাকতো না। তো আমার মনে হয় যে এটা একদিক দিয়ে আমার জন্য ভালোই হয়েছে যে টিচিংটা আমি আমার ডিগ্রি নেওয়ার পরেও করতে পারছি, যেটা আমার সিএ ইনস্টিটিউটে নেই, বিভিন্ন জায়গায় পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে নেই। সো আমি এখন মনে হয় যে স্টুডেন্টদের আরো বেটার কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য ক্লাসরুম। যদি ওই সময় আমি টিচার হতাম, আমার মনে হয় ওটা আমি আসলে পারতাম না। স্যার, এই প্রশ্নটা আমরা দুইটা ভাগে করব, একটা প্রশ্নেরই দুইটা পার্ট।
প্রথম পার্ট হচ্ছে সিএ করতে আসলে কি ধরনের যোগ্যতা লাগে, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে সিএ করার পুরো প্রক্রিয়াটা সম্বন্ধে যদি বলতেন, একজন স্টুডেন্ট সিএ করতে চাইলে সে কিভাবে সিএটা করতে পারে। আচ্ছা, সিএ করার যোগ্যতা হচ্ছে এখানে আসলে কোনো বার নাই মিন্স যে কোনো ডিসিপ্লিন থেকে, মানে আমি সিএ পড়তে চাইলে যে আমাকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে এমন কোনো কথা নেই। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই সিএ পড়তে পারে। যেমন আমারই ইয়ারমেট সম্ভবত পরে পলিটিক্যাল সায়েন্স থেকে এসে একটা ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে। আমারই এক ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স থেকে এসে সিএ পাস করেছে। সো যে কোনো ডিসিপ্লিন থেকে আসলে সিএ পড়া যায়। বাট কমার্স থেকে যারা আসে তারা কিছু, বিশেষ করে অ্যাকাউন্টিং কোর্সের একটা, তাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, যেহেতু কমার্স লাইনে এসে লেখাপড়া করে আসছে। সো তারা হয়তো একটু আপার লাইনে থাকে। বাট যে কোনো ডিসিপ্লিন থেকে সিএ পড়া যায়। আর এখন তো এইচএসসি তে এবং এসএসসি তে রিকোয়ার্ড সিজিপিএ থাকলে এইচএসসি করে এসে সিএ পড়া যায়। বাট আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বিশেষ করে সেকেন্ড লেভেল, প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলটা অনেক টাফ। কেস বেসড কোশ্চেন আসে, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে অনেক ক্রিটিক্যাল ডিসিশন মেকিং করতে হয়, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়। তো আমি মনে করি ইন্টারমিডিয়েট বা এ লেভেলস করে সিএ পড়তে আসা আসলে ওয়াইজ না। মিনিমাম গ্রাজুয়েশনটা করে সিএ পড়তে আসা উচিত। কেউ যদি খুব শর্টকাটে আসতে চায়, ঠিক আছে, সে বিবিএ করে আসতে পারে, অথবা সে বিকম করেও আসতে পারে। বাট আমার মনে হয় যে মিনিমাম গ্রাজুয়েশন করে না আসলে এই সেকেন্ড লেভেল এবং ফাইনাল লেভেলটা পার করা রিলেটিভলি ডিফিকাল্ট হবে তার জন্য। সো তাহলে যেটা আমি বললাম, যে কোনো ডিসিপ্লিন থেকেই সিএ পড়া যায় এবং অন্তত গ্রাজুয়েশনটা করে আসলে বেটার। বাট এইচএসসি বা এ লেভেলস যে রিকোয়ার্ড আইসিএবির যে গ্রেডিং আছে, ওই গ্রেডিংটা ফুলফিল করলে কেউ সিএ পড়তে পারে। আর সিএ পড়ার প্রক্রিয়াটা যেটা হচ্ছে, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা ভালো ভালো বা ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করার জন্য আমাদের সিএ ইনস্টিটিউট অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রি আর্টিকেলশিপ। আগে যেটা হতো, আমাদের সময় যেটা হতো, সিএ পড়তে আসলে আর্টিকেলশিপের 1 বছর না হলে প্রথম পরীক্ষায় বসা যেত না। এখন কি হচ্ছে, কেউ ইউনিভার্সিটিতে থেকে তার বিবিএ বা অনার্স চলাকালীন চাইলে সে প্রথম লেভেল সার্টিফিকেট লেভেলে সে কি করতে পারে, প্রি আর্টিকেলশিপের মাধ্যমে শেষ করতে পারে। আবার ওইখানেও সুবিধা আছে যে প্রায়র লার্নিং প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আইসিএবির এমইউ সাইন করা আছে, যেখানে অনেক ইউনিভার্সিটি 2টা 3টা 4টা বা 5টা কোর্স এক্সেমশন পায়। সো ওই এক্সেমশনের সুবিধা নিয়ে এবং প্রি আর্টিকেলশিপের মাধ্যমে কিন্তু এখন চাইলে একজন স্টুডেন্ট সার্টিফিকেট লেভেল শেষ করেও সিএ পড়তে আসতে পারে। সো তারপরে সার্টিফিকেট লেভেল শেষ করে, যদিও আরেকটা সার্কুলার হয়েছে যে ওয়ান অফ ফ্যাসিলিটিস দিয়ে অনেকে প্রফেশনাল লেভেল শেষ করেও সিএ পড়তে আসতে পারে। বাট আমার যদি পার্সোনাল ওপিনিয়ন কেউ জানতে চাই, আমি যেটা বলবো, প্রফেশনাল লেভেলে যে কোর্সগুলো আছে এবং যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আনসার করে পাস করা আসলে আর্টিকেলশিপের মধ্যে না ঢুকলে ইটস ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে ট্যাক্স প্ল্যানিং এর যে কোশ্চেন গুলো আসে, ট্যাক্সের যে কোশ্চেন গুলো আসে, খুব রিয়েল লাইফ এক্সাম্পল, ট্যাক্স রিটার্ন যে রিয়েলি কখনো প্র্যাকটিক্যালি করে নাই বা ট্যাক্সের ম্যাটার গুলো যে প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করা নাই, তার পক্ষে কিন্তু ওই কোর্সটা পাস করা কঠিন। সো বেটার হচ্ছে সার্টিফিকেট লেভেল শেষ করার পরে আসলে সিএ পড়তে চলে আসা। তারপরে একটা ফার্মে আসলে আপনাকে আর্টিকেলশিপ নিতে হবে একটা একজন প্রিন্সিপালের আন্ডারে। সেটা আপনাকে একটা এগ্রিমেন্ট সাইন হবে আইসিএবি এবং আপনার প্রিন্সিপালের সঙ্গে। সো ওই এগ্রিমেন্ট সাইন গুলো আমরা যেটা বলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি বিভিন্ন লেভেলের ক্লাস করবেন। যদি সার্টিফিকেট লেভেল শেষ করে আসেন তাহলে প্রফেশনাল লেভেলের ক্লাস করবেন। ক্লাস করে আপনি এক্সাম দিকে থাকবেন। আপনাকে এখানে একসঙ্গে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইলে তাকে সাইমালটেনিয়াসলি 2টা কন্ডিশন ফুলফিল করতে হয়। একটা হচ্ছে আপনাকে যে আপনার যে আর্টিকেলশিপ পিরিয়ড শেষ করে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, যাকে আমরা বলি সিসি সার্টিফিকেট, সেটা আপনার ফার্ম থেকে কালেক্ট করতে হবে। প্লাস এই যে 3টা লেভেল, সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেল, এই 3টা লেভেলে আইসিবি তে রিকোয়ার্ড ক্লাস করে এক্সাম দিয়ে পাস করে দেন আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। এখানে চ্যালেঞ্জ যেটা হচ্ছে, সারাদিন ফার্মে কাজ করতে হয়, সন্ধ্যার পরে ক্লাস করতে হয়, তারপরে লেখাপড়া করতে হয়। সো উইকেন্ড গুলাকে এখানে খুব
কাজে লাগানোর চেষ্টা করতে হবে, কিছুটা আনসোশ্যাল হতে হবে। কারণ আমি যদি বন্ধু বান্ধবের সঙ্গে সবসময় উইকেন্ডে মিশতে থাকি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খেতে যেতে থাকি, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে থাকি, তাহলে আসলে লেখাপড়া করার সময় পাওয়া যাবে না। অনেক ফার্ম আছে শুক্র শনিবার বন্ধ, সো ওই 2 দিন আসলে খুব বেশি ইফোর্ট দিয়ে লেখাপড়া করে আমাকে দ্রুত পাশ করার চেষ্টা করতে হবে। তো মোটামুটি এটাই হচ্ছে সিএ পড়ার প্রক্রিয়াটা। আমাকে একটা ফার্মে থেকে প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে, সেখান থেকে সিসি সার্টিফিকেট নিতে হবে, এবং আইসিবিতে ইভিনিং কোচিং ক্লাস করে আইসিবিতে এখন তো পরীক্ষার সিস্টেম সার্টিফিকেট লেভেলে বছরে 4 বার এবং প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে বছরে 3 বার পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলো দিয়ে পাশ করতে হবে। সিসি সার্টিফিকেট পেলে এবং পরীক্ষাগুলোতে পাশ করলে তারপর আপনি আইসিবিতে অ্যাপ্লাই করলে ইউ ক্যান বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন যেটা স্যার, যে সিএ পাশ করা নাকি অনেক কঠিন, তো আপনি যদি একটু বলতেন যে সিএ পাশ করতে এভারেজে কত বছর লাগে? সিএ পাশ করাটা কঠিন এটা আসলে এখন আর প্রযোজ্য না। আমরা যখন সিএ পড়ছি তখন আসলে সিএ পাশ করাটা অনেক কঠিন ছিল। কারণ কি, তখন ছিল লেভেল পাস। লেভেল পাস মানে হচ্ছে সে একটা, যেমন এখন সার্টিফিকেট লেভেলে 7টা কোর্স আছে, 7টা কোর্সের কেউ যদি একটা কোর্সে ফেল করে তাহলে তাকে আবার 7টা কোর্স পরীক্ষা দিতে হবে। এটা ছিল লেভেল পাস। সো একসঙ্গে 7-8টা কোর্স পাস করে লেভেল পাস করা ছিল অনেক কঠিন। ওই লেভেল পাস করার সময়ে আসলে অনেকে বছরের পর বছর 5-10 বছরও পাস করতে পারতো না। বাট আমার কথা যদি আবার আমি বলি, আমি কিন্তু 2 বছরের মধ্যে পাস করে গেছি। আমাদের সময় যেটা নিয়ম ছিল যে 1 বছর পরে পরীক্ষা দেওয়া যেত, সো আর বছরে 2টা পরীক্ষা হতো। সো আমি 1 বছর পরে প্রথম পরীক্ষা দিয়েছি, 1.5 বছর পরে সেকেন্ড পরীক্ষা দিয়েছি, 2 বছরের মাথায় থার্ড পরীক্ষা দিয়েছি। 3টা আমি যেহেতু ফার্স্ট সিটিং এ পাস করছি, সো ওই লেভেল পাসের কঠিন নিয়মের সময়ও কিন্তু আমি 2 বছরে সিএ পাস করছি। আর এখন কঠিন না কেন বলছি, এখন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পাস। সাবজেক্ট ওয়াইজ পাস মানে আপনি 7টা কোর্স মনে করেন একসঙ্গে 7টায় পরীক্ষা দিলেন, আপনি 4টাতে পাস করলেন। তো যে 4টাতে পাস করলেন ওই 4টাতে আর আপনার পরীক্ষা দিতে হবে না, তাহলে কি করতে হবে, আপনাকে বাকি 3টা পরীক্ষা দিতে হবে। ইভেন এখন এমন সিস্টেমও করছে যে আপনি প্রথম লেভেলের কিছু স্পেসিফিক সাবজেক্টে পাস করে পরের লেভেলের 2-3টা কোর্স পরীক্ষা দিতে পারবেন। ইভেন প্রফেশনাল লেভেলেরও কিছু কোর্স পাস করে আপনি অ্যাডভান্স লেভেলে কিছু কোর্স পরীক্ষা দিতে পারবেন। শুধু কি হবে না, আপনি প্রফেশনাল লেভেল ফুল ক্লিয়ার না করে অ্যাডভান্স লেভেলের কেস স্টাডিটা দিতে পারবেন না। তাহলে দেখেন এখনকার সুবিধাটা দেখেন, আপনি প্রি আর্টিকেলশিপের মাধ্যমে প্রথম লেভেল শেষ করে আসার সুযোগ পাচ্ছেন। প্রফেশনাল লেভেল আপনি সাবজেক্ট ওয়াইজ পাস, আপনি যদি মনে করেন 7টা একসঙ্গে পাস করতে পারবেন না, 2-3টা করে পরীক্ষা দিতে পারেন। আবার প্রফেশনাল লেভেলের কিছু পাস করে চাইলে অ্যাডভান্স লেভেলও পরীক্ষা দেওয়া সম্ভব। তো আমাদের সময় যেমন আমি 2 বছরে পাস করেছি, এখন আরো পরীক্ষা হচ্ছে সার্টিফিকেট লেভেল 4 বার, প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেল 3 বার। তো আমি যখন 3টা বই লিখতে গিয়ে আমি গবেষণা করে যেটা দেখেছি, একজন ইউনিভার্সিটির খুব ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, একটা টপ এন্ডের স্টুডেন্ট যদি সিএ পড়তে আসে, তার পক্ষে এখন 1 বছরে সিএ পাস করা সম্ভব। 1 বছরে তার পক্ষে সিএ পাস করা সম্ভব। বাট আমি যদি একটু মিডিওকর বা অ্যাভারেজ স্টুডেন্টের কথা চিন্তা করি, বিশেষ করে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি যারা মোটামুটি একটু প্রথম দিকের স্টুডেন্ট, তাদের আর্টিকেলশিপ পিরিয়ডের মধ্যে সিএ পাস না করার আমি কোনো কারণই দেখি না। সো 3 বছরের মধ্যে আমি মনে করি তাদের পাস করা উচিত। আর যদি আমি আরো ব্রডার আসপেক্টে বলি, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা আরো অনেক জায়গা থেকে যে আমাদের যারা সিএ পড়তে আসে, আমার মনে হয় সে যদি সিরিয়াস থাকে, শুরু থেকে সিরিয়াস থাকলে আর্টিকেলশিপের মধ্যে অন্তত পক্ষে 2টা লেভেল শেষ করা সম্ভব। সো 3-4 বছরের মধ্যে আমি মনে করি যে, বা ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে যারা একদম অ্যাভারেজ স্টুডেন্ট তারা যদি লেগে থাকে 5 বছরের মধ্যে, আমি মনে করি সিএ পাস না করার কোনো কারণই নাই। এবং অনেকে মনে করে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএ পাস করে না। আমাদের এখন যত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তার কিন্তু সবচেয়ে বেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। ঠিক আছে, সো আমি যেটা বললাম 1 বছরেও পাস করা সম্ভব, 2-3 বছরেও পাস করা সম্ভব। আর যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট, আমি মনে করি ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে সে যদি সিরিয়াস থাকে, ডেডিকেশন থাকে, তার সিএ পাস না করার আমি অন্তত কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাই না। সো আশা করছি সবাই আপনাদের মনে যে কনফিউশনটা ছিল সেটার উত্তর পেয়ে গিয়েছেন। সিএ পাস করা আসলে অতটাও কঠিন না। এখন এখন যে প্রশ্নটা করব স্যার, আমাদের মোটামুটি প্রশ্ন শেষের দিকে, সিএ করে যদি কেউ বিদেশে যেতে চায় তাহলে সেটা সম্ভব কিনা বা কিভাবে যাওয়া সম্ভব? বা হ্যাঁ, সিএ পাস করে এখন বিদেশে যেও সেটেলড হতে পারে। আমাদের অনেক মেম্বার এখন আমাদের অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে,
দিকে যদি আমরা তাকাই, অনেক মেম্বার চলে গেছে। আমাদের এখন কিন্তু যেমন ICAW, যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, তার সঙ্গে কিন্তু ICAB রেভিনিউ আছে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যেহেতু ফেলো মেম্বার ইনস্টিটিউটের, আমাকে কোনো এক্সামই দিতে হবে না। ওদের সার্টেন সেট অফ একটা প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরটা আমাকে ফিল আপ করতে হবে, ওই একটা থিসিসের মতো পেপার মতো জমা দিতে হবে, এটা জমা দিলেই কিন্তু আমি ICAW মেম্বার হতে পারবো। সো ICAW এর সঙ্গে আমাদের MAU আছে, CPA অস্ট্রেলিয়ার সঙ্গে আছে, CAANZ এর সঙ্গে আছে। তারপরে কেউ যদি কানাডাতে যায় CPA করে, আমেরিকাতে যে CPA করে, একটা সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু তারা এক্সামশন পাবে। সো বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে আমাদের এরকম ওয়ার্ল্ডের MAU আছে, এবং আরো অনেক ইনস্টিটিউটের সঙ্গে MAU চলমান আছে। তো এই ডিগ্রি নিয়ে যে আমাকে আসলে বাইরে যে একদম কোনো প্রফেশনাল ডিগ্রি একদম এলিমেন্টারি স্টেজ থেকে পরীক্ষা দেওয়া লাগবে না, হয়তো ম্যাক্সিমাম ফাইনাল লেভেল দেওয়া লাগবে। সো ফাইনাল লেভেল দিয়েই সে ওই দেশের ডিগ্রি নিয়ে ওই দেশে ইজিলি একটা ভালো জব করতে পারবে। এবং আমাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। আরো আমাদের কি আছে, আমাদের এই যে ওভারসিজ চ্যাপ্টার আছে, আমাদের 4টা ওভারসিজ চ্যাপ্টার আছে। ওই ওভারসিজ চ্যাপ্টার গুলোর কমিটি আছে, কমিটিতে প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন মেম্বার আছে, তারা যারা বিদেশ যায় ওই চ্যাপ্টার গুলো তাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করে থাকে। সো CA পাস করে যদি কেউ বাইরেও সেটেলড হতে চায়, সো তার জন্য কিন্তু ভালো সুযোগ আছে বাইরে যেও বেটার কেরিয়ার করার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, যারা আসলে সিএ করতে চায় তাদের জন্য আপনি যদি পরামর্শ দিতেন তাহলে কি বলতেন? যারা CA পড়তে চায় তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে এখন থেকে একটু একটু করে নিজেকে তৈরি করা, বিশেষ করে CA সিলেবাসের সঙ্গে মিল রেখে যাদের বিভিন্ন অপশনাল কোর্স আছে, সো চেষ্টা করা উচিত CA প্রফেশনের সঙ্গে মিল রেখে কোর্সগুলো চুজ করা। প্লাস BBA বা অনার্স এর থার্ড ইয়ারে উঠলে আমি মনে করি তাদের প্রি আর্টিকেলশিপটা নিয়ে নেওয়া উচিত। সো প্রি আর্টিকেলশিপ নিতে যে প্রি আর্টিকেলশিপের উপরে ফোকাস করে কিন্তু অনার্স বা BBA রেজাল্টটা খারাপ করা যাবে না। কারণ আপনি যখন CA ফার্মে আসবেন, আপনি একটা ভালো CA ফার্ম যখন চুজ করবেন, তারা কিন্তু আপনি সার্টিফিকেট লেভেল কমপ্লিট করে এসেছেন এটা দেখবে না, সে দেখবে আপনার অনার্স মাস্টার্স বা BBA রেজাল্ট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু আপনার একটা ভালো CGPA ওইখান থেকে নিয়ে আসতে হবে একটা ভালো CA ফার্মে যেতে গেলে। তো থার্ড ইয়ারে উঠে আপনারা প্রি আর্টিকেলশিপ নিতে পারেন, একটা দুইটা কোর্স পরীক্ষা দিয়ে সামনের দিকে আসতে পারেন। আর পাবলিক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট দ্বিধাদ্বন্দ্বে ভুগে, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে দেখেন, একসময় এই প্রায়র লার্নিং এক্সামশন ছিল না, এই প্রি আর্টিকেলশিপ ছিল না, তখন হয়তো আমরা অনেক সময় BBA করে অনেকে CA পড়তে আসছি। তো যেহেতু আপনাদের এত সুবিধা আছে, পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষ করে যারা আছেন, তারা চাইলে MBA ডিগ্রিটা নিয়ে আসতে পারেন। আপনার তো এখানে আসলে কস্ট খুব কম, কারণ অনেক চাকরি আছে যেখানে মাস্টার্স ম্যান্ডেটরি। যেমন আমি যদি ব্যাংকের ক্ষেত্রে বলি, আপনি যদি একটা ব্যাংকের MD হতে চান বা MD বা CEO হতে চান, আপনার অবশ্যই অনার্স মাস্টার্স উভয় ডিগ্রি থাকতে হবে। সো এখন যেহেতু আমি চাইলে একটা লেভেল শেষ করে আসতে পারি, সো পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে, যদি ওরকম ফ্যামিলি এক্সট্রিম প্রেশার না থাকে, তারা BBMD বা অনার্স মাস্টার্স শেষ করে আসতে পারে। বাট BBA করে আসলেও কোনো সমস্যা নেই, কারণ BBA করে আপনি যদি CA পাস করেন, আপনাকে আর এগুলো নিয়ে কেউ কোশ্চেনই করবে না বা আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। বাট একটু একটু করে নিজেকে তৈরি করা, বিশেষ করে হার্ড ওয়ার্কার হতে হবে। আর কারো যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সো একটু টাকা পয়সা জমানোর চেষ্টা করা। বাট আমাদের এখন যেটা আছে ICAB তে, এখন প্রায় 15-20টা স্কলারশিপ চালু আছে, এবং আমাদের 1-2 বছর হলো একটা সুন্দর জিনিস ICAB চালু করেছে, কর্জে হাসানা, সেটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন। আমরা মেধাবী স্টুডেন্টদের ইন্টারেস্ট ফ্রি লোন দিয়ে থাকি, যে লোনের এগেইনস্টে তাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, সে আর্ন করে যখন করবে তারপরে আস্তে আস্তে প্রিন্সিপালটা শোধ করবে। সো এখন অনেক সুবিধাই আছে। বাট যারা CA পড়তে চায় তারা আগে থেকে মাইন্ডসেট ঠিক করতে হবে, আসলে আমি লাইফে কি হতে চাই, আমি CEO CFO হতে চাই, আমি আসলে প্রাইভেট লাইনে নিজের ক্যারিয়ার করতে চাই, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে থার্ড ইয়ারে উঠলেই অনার্স এর প্রি আর্টিকেলশিপটা নিতে পারেন। আর যেটা হচ্ছে যে আপনার এখন থেকে যে সমস্ত আপনার পরিচিত বড় ভাই বোনেরা বিভিন্ন CA ফার্মে আছে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের কাছ থেকে টিপস নিতে হবে। এভাবে করে আমার মনে হয় একটা ভালো প্রিপারেশন নিয়ে দেন মাইন্ডসেট ঠিক করে
কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে নিজের মধ্যে দেন সিএ পড়তে আসা উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি স্যার আপনি বই লিখেছেন, সো আপনার বইটা নিয়ে জাস্ট আমার একটু জাস্ট বলতেন। থ্যাংক ইউ। আমার বইগুলো নিয়ে যদি বলি, আমি প্রথমে লিখেছিলাম সিএ জীবনের গল্প। সো এই বইটা হচ্ছে একজন স্টুডেন্টের একদম ছোটবেলা থেকে শুরু করে সিএ পাস করা পর্যন্ত পুরো তার লাইফের গল্পটা এখানে বর্ণনা করা আছে। এবং এই বইয়ের কথা যদি আমি বলি, একটা ইন্টারেস্টিং গল্প আছে আমার বইয়ের এই বইটা নিয়ে। একটা ছেলে আমাকে মেসেঞ্জারে নক করে মিনস সে মেসেঞ্জারে নক করে আমাকে বলে যে স্যার আমি টাঙ্গাইল মেডিকেলে পড়ি, আমি আপনার বইটা পড়েছি। আমি সে ছেলেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে ক্লাস 5-এ যে সমাপনী পরীক্ষা হতো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল, এইটিও সে ভালো রেজাল্ট করে, এসএসসিতেও তার খুব সুন্দর রেজাল্ট, ইন্টারমিডিয়েট পরে সে নটরডেম থেকেও সে ভালো রেজাল্ট করে, মানে কত মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে বুয়েটে চান্সও পায়, তার বুয়েটে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু বুয়েটে সে তার ডিজায়ার্ড বুয়েটে তার ডিজায়ার্ড সাবজেক্টটা সে পায় না। এই জন্য সে আবার কি করে, পরীক্ষা দেয় মেডিকেলে চান্স পাওয়ার পরে সে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি হয়, কিন্তু সে লেখাপড়া করে না। সে তার লাইফের প্রথম ইচ্ছা যেহেতু পূরণ হয় নাই, সে লেখাপড়া করে না। আমার বইটা পড়ে সে বললো যে স্যার আমি অনেক মোটিভেটেড হয়েছি, আমি এখন লেখাপড়া করা শুরু করছি, আমি পাশ করার পরে আপনি আমাকে সুযোগ দিবেন, ঢাকায় এসে আপনার সঙ্গে দেখা করতে চাই। তো আমার খুব ভালো লেগেছে যে আমার বই যদি একজন মানুষের জীবনও চেঞ্জ করতে পারে, তাহলে আমি মনে করি আমার লেখা কিছুটা হলেও সার্থক। তো ওই ছেলেটা, কেউ যদি লাইফে এখন ফ্রাস্ট্রেশনে ভুগেন বা আপনার মোটিভেশন চান, তাহলে এই সিএ জীবনের গল্প বইটা পড়তে পারে। এরপরে আমি যে বইটা লিখেছি সেটা হচ্ছে সিএ কেন পড়বো। বইটা হচ্ছে যারা সিএ পড়তে চায়, সিএ প্রফেশন সম্পর্কে আসলে জানে না, আমাদের সিএ প্রফেশন সম্পর্কে আসলে ম্যাথ পিপুলের কাছে অত ভালো ধারণা নাই, সেইটা আমরা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই বইয়ে আছে যে একজন কিভাবে সিএ পড়তে আসলো, কিভাবে বাস্তব জ্ঞান অর্জন করা যায়, কিভাবে দ্রুত সিএ পাস করা যায়, এখানে যে শিক্ষাবৃত্তি এবং সুদমুক্ত ঋণের সুবিধা আছে, কর্মজীবনের শুরুতে যে অধিক আয় করা যায়, স্বাধীনভাবে প্র্যাকটিস করা যায়, ফরেন অ্যাফিলিয়েশন আছে, যে বিদেশে যে ভালো কিছু করা যায়, টিচিং ট্রেনিং এর সুযোগ আছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কন্ট্রিবিউট করা যায়, এরকম সবকিছুই বলা আছে। কেউ যদি মনে করে যে আমি সিএ পড়বো বা সিএ পড়ানোর দ্বিধাদ্বন্দ্বে আছে, সেই আমি মনে হয় যে সিএ কেন পড়বো বইটা পড়লেই তার দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাবে। এই বইটা লেখার পরে আমার মনে হলো যে আমার বই পড়ে অনেকেই সিএ পড়তে আসছে, সো তার আসলে সিএটা কিভাবে পড়া উচিত এই একটা গাইডলাইন তাদের দেওয়া উচিত। সো তখন আমি এই বইটা লিখি সিএ কিভাবে পড়বো। এই বইয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিএ প্রফেশনের সবকিছু আছে, কিভাবে সে তার জীবনের লক্ষ্য ঠিক করবে, কিভাবে সে সিএ ফার্ম নির্বাচন করবে, ঢাকা শহরে কোথায় থাকবে, তার বাসস্থান কিভাবে নির্বাচন করবে, এই যে 3 বছরের আর্টিকেলশিপের যে ম্যাজিকটা কি সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজের সঙ্গে যে পড়াকে সম্পৃক্ত করতে হবে সেটা এখানে আমি আলোচনা করেছি। সিএ ইনস্টিটিউটের কোচিং ক্লাসের কথা বলেছি, এবং 3 লেভেলের সিএ লেখাপড়া এবং এক্সামের আমার যে এক্সপিরিয়েন্স সেটাও আমি এই বইয়ে শেয়ার করেছি। এই বই 3টা আসলে পাঞ্জেরি থেকে বেরিয়েছে, এটা রকমারি বা পাঞ্জেরি অনলাইন বুকশপ, পিবিএস বুকশপেও পাওয়া যায়। আর আমার আরেকটা বই লাস্ট বই মেলাতে এসেছে, এখন আমার কাছে এই মুহূর্তে হার্ড কপিটা, সেটা হচ্ছে ক্যারিয়ার ইন সিএ। এটা ক্যারিয়ার হিসেবে সিএ কম, আমি যে 3টা বইয়ের কথা লিখলাম এগুলো আসলে মূলত স্টুডেন্টদের কথা মাথায় রেখে লেখা। অনেকে চিন্তা করে যে ক্যারিয়ার হিসেবে, আমি যদি সিএ কে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, চাকরি করতে বা প্র্যাকটিস করতে যাই করতে চাই না কেন, ক্যারিয়ার হিসেবে সিএ কেমন, তাদের কথা চিন্তা করে আসলে আমি ওই বইটা লিখেছি ক্যারিয়ার ইন সিএ। ওই বইটা এসেছে শব্দশৈলী প্রকাশনী থেকে। তো এই বইগুলো লেখার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মানে আমার যে আর্নিংস মোটামুটি এটা দিয়ে আমার সবকিছু চলে যায় আর কি, আলহামদুলিল্লাহ। সো বইয়ের আর্নিংস থেকে যে আমাকে আসলে অনেক কিছু করতে হবে, নট লাইক দ্যাট। এটা করা হচ্ছে আসলে স্টুডেন্টদের ভালোর জন্য, বা এই প্রফেশনটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য। যেহেতু আমার এই সিএ প্রফেশন নিয়ে আগে কেউ কখনো বই লেখে নাই, সো কেন পড়া উচিত, পড়লে কিভাবে পড়া উচিত, বা পড়েছে এমন কারোর শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের গল্প, সবকিছু মিলিয়ে আসলে আমি আমার বইগুলো লিখেছি। তো কারো যদি ভালো লাগে চাইলে সংগ্রহ করতে পারেন। আর আমাকে আজকের এই ইন্টারভিউতে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
আর যারা সিএ পড়তে চান আপনারা এই ইন্টারভিউটা দেখতে পারেন। আমি আশা করি আপনাদের অনেক কোশ্চেনের আনসার আপনারা পাবেন, বা আমার বইগুলো পড়লেও আরো অনেক আনসার পাবেন। আইসিএবির ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। তো সবকিছু মিলিয়ে মনে হয় আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন। বাট আমি মনে করি ভালো মতো চিন্তা করে বুঝে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। কারণ আপনি সিএ পাস করে 6 ডিজিটের স্যালারি পাবেন, এখন আপনি যদি মনে করেন আমি খুব রিল্যাক্স চাকরি করব, সেটা তো হবে না। আপনি যখন সিএফও হবেন, গ্রুপ সিএফও হবে, আপনাকে 5-10 লাখ টাকা বেতন দিবে একজন এমপ্লয়ার, তো আপনার কাছ থেকে তো সে তো ডেলিভারিও নিবে, তাই না? সো আপনাকে ওরকম প্রেশার হ্যান্ডেল করার মন মানসিকতা আগে থেকে থাকতে হবে, হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকতে হবে, ওই সর্ট অফ ডেডিকেশন আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি খুব রিল্যাক্সড লাইফ লিড করতে চাই, তাহলে কিন্তু আপনার, আমি মনে করি এই প্রফেশনে আসা উচিত না। যে চ্যালেঞ্জ দিতে পছন্দ করে, যে চিন্তা করে যে না আমি আসলে একটা সুপ্রিয়র কিছু করতে চাই, আমি আসলে টপ এন্ডে যেতে চাই, আমি ভালো কিছু করতে চাই, আমি শুধু আমার জন্য না, আমি সমাজে পিছিয়ে পড়া অনেক মানুষের জন্য আর্ন করতে চাই, আমি সাধারণ মানুষকে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে চাই, আমি দেশের অর্থনৈতিক উন্নয়নে আমি কন্ট্রিবিউট করতে চাই। সো এই সমস্ত চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, যাদের আমি মনে করি যে আকাশ সমান যাদের স্বপ্ন, তাদের আমি মনে করি বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের অবশ্যই সিএ পড়া উচিত। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।